তালব্যস্বরের পরে আকার দিয়ে, মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে। আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন, সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। আমার দুর্ভাগ্যের জায়গা কোথায় জানেন? আমি ভেবেছিলাম যে আমাদের তরুণ সমাজ অনেক যুক্তিশীল হবে। আমি আমার জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময়, এখন যদি হিসাব করি তাহলে বলতে হবে যে 2/3 সময় আজকের সাথে হিসাব করলে আমি স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়ে আমি বিতর্ক, বক্তৃতা, যুক্তি এগুলো শেখানোর চেষ্টা করেছি। আমাদের যে বিতর্ক সংগঠন, সেখানে মাদ্রাসার ক্লাব আমাদের সংগঠনে ছিল। ফলে এই কথা কেউ বলতে পারবে না যে আমরা ইনক্লুসিভ না। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ছিল, এখনও আছে। কিন্তু এত কিছু করার পরেও যখনই যুক্তিপূর্ণ কথা বলা হয় তখনই ট্যাগ করা হয়। আমি একটা শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করেছে, হাঁটুর বয়স। আমি একটা টকশোতে গিয়েছিলাম। টকশোতে যিনি আমার বিরুদ্ধে কথা বলছেন তিনি আমাকে বলেছেন যে আমি আপনার হাঁটুর বয়সী না। পরে যখন সে নিজে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তখন আমি বলেছি আমি তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু তুমি তো আমার হাঁটুর বয়সী না। ওই জায়গাটা কেটেছে আমার কথাটুকু। কিন্তু সে যে 1 মিনিট আগেই আমাকে বলেছে যে আপনার সাথে আমি কি কথা বলবো, আমি তো আপনার হাঁটুর বয়সী, ওইটা রাখে নাই। ট্যাগ করার জন্য দে ইউজ ভিজুয়ালস, দে ইউজ এডিটেড স্টেটমেন্টস। আমারটা এডিট করে ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু অনেক মনোনয়ন প্রার্থী যখন উঠে হয়তো সবাই স্যালুট দিয়েছিল, একজনেরটা গণমাধ্যমে এডিট করেছে, ওইটা অসুবিধাজনক। একটা প্রবাদ আছে, নিজের বেলায় আটি শুটি, আমার বেলায় দাঁত কপাটি। এইটাকে আমি বানিয়েছি হচ্ছে তুমি করলে ফাইন, আমি করলে আইন। তো আমাদেরটাকে কেটে 14 রকম করে আমাদেরকে দোষর বানানো হবে, ট্যাগিং করা হবে, কারণ যুক্তিতে পরাস্ত হচ্ছেন। আসেন আমরা যুক্তিশীল সমাজ তৈরি করি। আমার যদি যুক্তি দেওয়ার মেধা থাকে, আপনারও আছে। আসেন আমরা দুইজন যুক্তি দেই, মানুষকে বেছে নিতে দেন কার যুক্তি ভালো কার যুক্তি ভালো না। এইবার আসেন, লোকে যখন যুক্তিতে পরাজিত হয় তখন আমাকে কি বলে জানেন? তখন আমি বলে আপনি তো ডিবেটার, তো আপনি হামজার সাথে ফুটবল খেলবেন, তারপর আপনি হেরে গেলে বলবেন যে হামজা আপনি তো ফুটবলার, আপনারা গোল দিতে পারি নাই, তাই না? এবার আসেন, অযৌক্তিক কথাগুলা কোথায় যায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে 19 জুলাই 2024 বক্তৃতা দিয়েছি, সেই একই জায়গায় আমার ছবি লাগিয়ে বলা হয়েছে আমি দোষর। 19 তারিখ কোথায় ছিল আব্বারা? আব্বাই বললাম। 19 তারিখ কোথায় ছিল আম্মুরা? আমার থেকে এই 10 ফিট দূরে দাঁড়িয়ে লাঠি হাতে সশস্ত্র ব্যক্তিরা আমাদেরকে ভয় দেখিয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আমি বক্তৃতা দেওয়ার পর আজকের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে এসে বক্তৃতা দিয়েছেন। আমরা কাদের জন্য দাঁড়িয়েছিলাম? আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চলছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের তরুণ প্রজন্মকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছেলে মেয়েরা যাতে ভোট দিতে পারে সেই জন্য দাঁড়িয়েছিলাম। আমরা কি এই জন্য দাঁড়িয়েছিলাম যে আমরাও আন্দোলনের অংশ, কিংবা আমরাও সেই গণতন্ত্র চাওয়ার পরে কেবলমাত্র আমাদের কথা পছন্দ হবে না সেই জন্য আমাদের গায়ে মিথ্যা ট্যাগিং লাগিয়ে দেওয়া হবে? এই ট্যাগিংয়ের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবে না, আর তোমরা বলবে অতীতে খারাপ হয়েছে আমরা ভালো করছি। ট্যাগ বদল হইলে কি রাজনীতির প্রসেসটা ঠিক হয়ে যায়? আমি আরেকটা কথা মনে করিয়ে দিই, 18 নির্বাচনের দিন রাত্রেবেলা আমি যেই টকশোর উপস্থাপক, আমার টকশোতে উপস্থিত হয়ে আনিস আলমগীর বলেছেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন হয় নাই, এই নির্বাচনে কারচুপি হয়েছে। কয়টা গণমাধ্যম এটা করতে পেরেছিল? কয়টা গণমাধ্যমের সিও টকশোতে সোহাগকে প্রশ্ন করতে পেরেছিল যে হেলমেটওয়ালারা কারা? যখন আন্দোলন চলছে কোটার, কয়জন সেলিব্রিটি গিয়ে তাদের সঙ্গে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল? ছবি তুলি নাই দেখে? ভ্যাট আন্দোলনের সময় আমি ছবি তুলি নাই দেখে? সাথে ক্যামেরাম্যান নিয়ে যাই নাই? রোল ক্যামেরা অ্যাকশন বলি নাই দেখে? আমি পুলিশের জামা খামচে ধরবো ওই সময় ছবি উঠে নাই দেখে? আমি খামচায় ধরা বিশ্বাস করি না। আমরা কেউ খামচে ধরার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কেউ গালিগালাজের রাজনীতিতে বিশ্বাস করি না। হাঁটু যদি খারাপ শব্দ হয়ে থাকে, তালব্যস্বরের পরে আকার দিয়ে,
মা শব্দের পরে উকার দিয়ে, এগুলা কি শব্দ? এগুলা নেগেটিভ না পজিটিভ? এই শব্দ শোনার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি। যে বাংলাদেশের বাংলা ভাষার জন্য বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন রাষ্ট্র নাই, একটা পরাধীন দেশের মধ্যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই দেশে দাঁড়িয়ে আমাদেরকে শুনতে হবে এইটা ওইটা লাল করে দাও? হ্যাঁ, যদি এটাই হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কথা বলবো। কেন বলবো? কারণ সারা জীবন আমি ছেলে মেয়েদেরকে গিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করেছি, ভাষা শেখানোর চেষ্টা করেছি, তর্ক শেখানোর চেষ্টা করেছি। আমি নিজে খারাপ লোক হতে পারি, কিন্তু একটা খারাপ মানুষ, একটা অন্যায়কারী মানুষও জীবনে দু একটা ভালো কাজ করে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। আমরা যারা ভালোর কথা বলেছি সেইটার জন্য যদি আমাদেরকে ট্যাগিং করা হয়, করেন ট্যাগ। আমি এখনো বলবো, বাংলা ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে, যে জাতি একটা পতাকার জন্য, একটা স্বাধীনতার জন্য, নিজের ভোট দেওয়ার জন্য প্রাণ দিয়েছে, সেই জাতি এই ভাষায় কথা বলবে, আমি এটা মানবো না। করেন ট্যাগ, বলেন আমি দোষর, ঝোলান আমাকে ফাঁসিতে। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়স, সে আমাকে গালি দিতে পারবে। এটা কোন বাংলাদেশ? আমি হতে পারি সবচেয়ে খারাপ মানুষ, নিয়ে যান আমাকে ধরে, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারেন না। গালি দেওয়ার অধিকার কেউ দেয় নাই। যে সংবিধান বদলাচ্ছেন, সেই সংবিধান কাকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। বাপের বয়সে মানুষকে অপমান করার অধিকার দেয় নাই, কারো গলায় জুতা ঝোলানোর অধিকার দেয় নাই। এবং জীবনে আমি টকশোতে উত্তেজিত হই না, আজকে হলাম, এবং আমি ইচ্ছাকৃতভাবে হলাম। ধন্যবাদ আপনাকে। সাইফ মোস্তাফিজ, একটু আসতে চাই যে ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো? আসলে এটা তো আসলে আমাদের একটা কালচারাল জায়গা তৈরি হয়ে গেছে, এবং ট্যাগিং এর রাজনীতি না, ধরেন সত্যটা সত্য অনেক সময় ট্যাগ মনে হতে পারে। ধরেন আমি যেটা, সেটা আমাকে বললে সেটা খারাপ লাগতেই পারে, এটা ট্যাগ সবসময় যে ট্যাগ তা কিন্তু না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই জায়গা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে একরকম রাজনৈতিক কালচার, একরকম রাজনৈতিক ন্যারেটিভ আওয়ামী লীগ সরকার থেকে তাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা দিয়ে এসছেন, এবং অনেকে এখনও আছেন, তারা এখনও দিচ্ছেন। তো সেই জায়গা থেকে ট্যাগিংয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে জনগণ এখানে বিচার করাটার জায়গা রাখবে। যে কারণ আওয়ামী লীগ সময়ে তো আসলে জনগণের আদালতে, জনগণের সময়, আমি বলি আওয়ামী লীগের সময় তো আসলে এরকম অনেক ট্যাগ অনেককে দেওয়া হতো, জনগণ তো সব বিশ্বাস করতো না। তো আমি যদি আমার কর্মফলের জন্য রাইট থাকি, আমি যদি আমার কর্মফলের দ্বারা মানুষের পরিবর্তনের জন্যই চেষ্টা করে থাকি, আমাকে যদি আপনি চোরও ডাকেন, মানুষ তো সেটা বিশ্বাস করবে না। আপনি চোর ডাকলে কি আমি চোর হয়ে যাব? আপনি আমাকে ফ্যাসিস্টদের দালাল বললে কি আমি ফ্যাসিস্ট দালাল হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বললে কি আমি ডাকাত হয়ে যাব? আবার আপনি আমাকে ভালো বললে কি আমি ভালো হয়ে যাব? আপনি আমাকে ডাকাত বলে, আপনি আমাকে ডেকে নাম দিয়ে, আপনি আমাকে ডেকে নাম দিয়ে তো আমাকে সেই পদ বা সেই জায়গাটাকে তো জাস্টিফাইড করতে পারবেন না। অ্যাকচুয়ালি আমার কর্মটা কি, আমি আসলে কি করছি, বা আমার কথাটা কি রকম যাচ্ছে, সেটা দিয়ে তো মানুষ আমাকে বিচার করবে। আমরা এখন মোটামুটি সবাই জনপরিসরে, হয়তো কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, বা কেউ সিভিল সোসাইটির বডি হিসেবে আমরা কথা বলছি, যার যার জায়গা থেকে, পাবলিক স্পিকিংয়ের জায়গা থেকে জনগণ আমাদেরকে জাজ করছে। জনগণ এখন অনেক স্মার্ট, তারা সোশ্যাল মিডিয়ায়, মানে হ্যাঁ হয়তো বা হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় যে ছোট ছোট জাস্ট ক্লিপটুকু অনেক সময় কেটে দেওয়া হয়, কিন্তু একটা বড় অংশ কিন্তু পুরো জায়গাটা দেখে তারা বিচার করে। আমাদের মধ্যে এরকম অনেক শ্রেণী বৈষম্যের জায়গায় কিছু শ্রেণী আছে যারা আসলে ওই ছোট্ট কথাটুকু কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ায়, অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে এখন সেরকম একটা বড় অডিয়েন্স গ্রো করেছে যারা আসলে দেখে শুনে, তারা আমি শিওর যে আমাদের এই টক শোটা দেখেও তারা জাজ করতে পারবে যে আসলে কার কীরকম ইন্টেনশন, কে কীভাবে কথা বলছে, মানে এখানে আদৌ কি আমরা কাউকে গালিগালাজ করছে কিনা। তো এখানে তো ক্লিয়ার, এখানে খুব সুন্দরভাবে আমরা আমাদের ওপিনিয়নগুলো জানাচ্ছি। আমি হয়তো বা শেখ হাসিনার আইডিওলজি ধারণ করি, সে জায়গা থেকে সে জায়গাটা বলছে একজন, তো সেটা সে বলতেই পারে। তো এখন সেটা তার রাইট আছে, সেটা তো আমরা কেউ তো প্রশ্নবিদ্ধ করছি না।
কিন্তু তার যদি তরুণদেরকে নিয়ে অনেক হতাশা থাকে, কেন হতাশা সেটা সে ক্লিয়ার করতে পারলো না, বারবার সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ট্যাগ দিয়ে দিচ্ছে। তো উনি করলাম উত্তর দেন না। আপনি এনসিপির সাথে কিভাবে উত্তর দেন না? পোর্ট নিয়ে করিডোর নিয়ে কোনো কথা বলেছেন? আপনি কিভাবে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দিলেন? হ্যাঁ, আমরা দেখেছি। আপনি এটা বলেন। আপনারা গিয়ে তো জামাত শিবিরের মঞ্চে গিয়ে তো তাদের রাজনীতির প্রশংসা করেছেন, আপনাদের নেতা করেছে। আপনারা সবকিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে এসে একসাথে কথা বলছেন। জামাত শিবিরের যে রাজনীতির জায়গা, দাঁড়ান, জামাত শিবিরের রাজনীতির জায়গা, জামাত শিবিরকে বাংলাদেশে স্বাধীনতার পরে কারা এনেছে? আমি সেই বিতর্কে যাব না। মানে সে তো এক্সিস্টিং একটা দল, আপনি তো এক্সিস্টিং দল। ফ্যাসিবাদ বিরোধী আমলের সময়ে তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, তো তাকে আপনি একদম মানে অস্বীকার করে ফেলে দিবেন কেন? না, আমি তো সেটা তাকে আমরা বারবার বলছি, এই দলটিকে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আপনি একবার ফ্যাসিবাদের বিচার চাচ্ছেন, অবশ্যই চান, আমরাও চাই, কিন্তু আমরাও চাই। যুদ্ধাপরাধের বিচার চেয়েছেন? হ্যাঁ, চাবো না কেন? কোথায় চেয়েছেন? আপনি যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বললেন, এই যে একদিন আগে, এর আগে আমরা তো ডে 1 থেকে বলছি যে জামাতকে অবশ্যই তাদের রিপ্লেস করার, 71 কে ক্লিয়ার করে আসতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে নিদর্শনগুলো যে ভেঙে ফেলা হলো, একটা প্রতিবাদ করা হয়েছে। কে প্রতিবাদ করে না? কে বলছে করে নেই? দেখান তো আমাকে। আমাদের থেকে করেননি কোথাও। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি ভাই, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি জানার আপনার মানে বলুন, বলুন, আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, কেন করব না? আপনার কি আমাদেরকে মনে হচ্ছে 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি ছিল? 32 কার সম্পত্তি? 32 কিসের সম্পত্তি? এখানে কি ইতিহাসের সম্পত্তি? এখানে কি এনসিপি ভেঙেছে? মুক্তিযুদ্ধের সম্পত্তি। এখানে কি এনসিপি ভেঙেছে? আমি যদি বলি হ্যাঁ। কিভাবে বলেন? হাসান আব্দুল্লাহ ওই দিন 5 ফেব্রুয়ারি স্ট্যাটাস দিল, ফ্যাসিবাদের আতুর ঘর গুড়িয়ে দেওয়া হবে। আপনাদের ছাত্র উপদেষ্টা 2 প্রতিনিধি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া 32 নম্বর কিসের সিম্বল বলেন? আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সিম্বল। কিভাবে মানে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ওই শেখ মুজিবের বাসা। কিভাবে মুক্তিযুদ্ধের সিম্বল? শেখ মুজিবের বাসা ওইখান থেকে হয়েছে। তো কিভাবে ওইখান থেকে? ওইখান থেকে সারা দেশের বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করলো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 32 নম্বর বাসায় বসে বসে স্বাধীনতা ঘোষণা দিল। শুনুন, এইসব তর্ক আপনার সাথে আমি করব না। আপনাদের কাছে আপনি যদি বলেন আপনি ট্যাগ দিয়ে দিয়েছেন নাম্বার আতুর ঘর, এবং এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বলাইজ করেছেন। শুনুন, এই জায়গাটাকে আপনারা এমন ভাবে সিম্বল, এই দায়ভার তো আপনাদের। আচ্ছা, বলতে পারেন, এই দায়ভার আপনাদের নেতার, শেখ হাসিনা, ওনাদের। আমি বলি কেন এটা হয়েছে? আমি আপনার সাথে তর্কে যাব না, আমার তর্কে যাওয়াটা মানায় যায় না। আপনি পরে আপনি বলুন। এই জায়গাটা, এই 32 নম্বরের জায়গাটা তারা যেভাবে আসলে মানে ধারণ করে রাখছিল এবং যেভাবে আসলে মানে সবকিছুর ঊর্ধ্বে রেখে দিছিল, এটা মানুষের একটা তো ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। 17 বছর ধরে হাসিনা যেই পরিমাণ পাপ, যে পরিমাণ অন্যায় করছে, যে পরিমাণ মানুষকে গুম খুন করছে। না, আমি বলছি কে দিয়েছে, আমি এনসিপি ভেঙেছে কেন, আমি কিন্তু কোর্ট। আচ্ছা, আমি কথা বলছি, উস্কানি দিয়েছে কে বলেছে ফেসবুক স্ট্যাটাসে, আপনি সেখান থেকে ঘুরে এখন পরে কি আসলেন, ও এটা তো ফ্যাসিবাদের দোষ, মানে আতুর ঘর। না, এনসিপি তখন গঠনও হয়নি ভাই। এনসিপি গঠন এনসিপি নেতা দিয়েছে। তো এখন আমি বলি, কোন ইন্ডিভিজুয়াল যদি এখন সেটা বলে, সেটা পুরো আপনি এনসিপির দায় দিতে পারেন। আর এনসিপির তখন কোন রাজনৈতিক দল হয়নি। আগে আমি বলে নেই, এখন 17 বছর ধরে যেই মানুষটা এত পাপ কাজ করলো, এত গুম খুন করলো, তার বিচার করুন, এত পরিবারকে, আপত্তি নেই তো ভাই। সবকিছুকে আপনি বিচার দিয়ে করতে পারবেন? এত মানুষের, আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, আপনি মুক্তিযুদ্ধের স্তম্ভগুলো, সব নিদর্শনগুলো ভেঙে ফেলবেন? মুক্তিযুদ্ধের স্তম্ভ এটা না, 32 নম্বর মুক্তিযুদ্ধের কোন স্তম্ভ না। ওটা কি? এটা হচ্ছে যে ফ্যাসিবাদের একটা কারখানা। যাই হোক, আপনার সাথে আমার তর্কে যাওয়াটা বোধহয় মানায় না, আমি যেতে চাই না। সেটা আমারও মানে না। মানে এখন শোনেন, এখন 17 বছর ধরে যে মানুষগুলার ফ্যামিলির সন্তানদের মারা হয়েছে, যে মানুষ এই যে শাপলার মতো ঘটনা হয়েছে, পিলখানার মতো ঘটনা হয়েছে, এই মানুষগুলোর তো একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়ে গেছে। শেখ হাসিনা তো পালাই গেছে, এই ক্ষোভের জায়গাটা তারা প্রকাশ কোথায় করবে? আপনি তো সবকিছু এইভাবে আপনি আটকে রাখতে পারবেন না। সবকিছু আপনি সংবিধান দিয়ে, সবকিছু আপনি আইন দিয়ে, সবকিছু আপনি মানে আপনার মানে সিস্টেমেটিক জায়গা থেকে তো সবকিছু আপনি চিন্তাও করতে পারবেন না। 5 তারিখের পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার মতো মানুষ এরকম মানে অপরাধ করে, তার মধ্যে কোনো রকম অনুশোচনা নাই, সে হচ্ছে লাইভে এসে সে আরো বড়াই করছে যে কিভাবে সে দেশে আসবে, টুপ করে ঢুকবে, তারপরে তার যেসব মানে গুন্ডা বাহিনী যারা আছে তাদেরকে সে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এইভাবে এটা দখল করো, এইভাবে মিছিল করো, এটা করো, ওইটা করো। তো এই মানুষগুলোর তো ক্ষোভের জায়গাটা তৈরি হবে না, তো সেটাকে তখন মানে কোথায় তারা ক্ষোভটা মেটাবে? ধন্যবাদ আপনাকে।